Hello student, today I will describe about the population composition. First of all, we have to know what is population composition. Population composition refers to the structure of the population. অর্থাৎ কোনো একটা দেশের জনগণের যে কাঠামো বা সংগঠন বা গঠন সেটাকে বলা থাকে population composition. It helps to know the number of male and female and their age group structure, and it helps to know the literacy rate, occupational structure, income and health condition of the population. এখন এই পপুলেশন কম্পোজিশন এর অনেকগুলো এলিমেন্ট রয়েছে বা এর কতগুলো কম্পোনেন্টস রয়েছে, সেই কম্পোনেন্ট গুলো আলোচনা করা হবে এবং সেই কম্পোনেন্ট গুলোর যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো সম্পর্কে সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করা হবে। যে তিনটা প্রধান কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে এক নম্বর বায়োলজিক্যাল কম্পোনেন্ট, কালচারাল কম্পোনেন্টস, আর একটা রয়েছে ইকোনমিক্যাল কম্পোনেন্ট। প্রথমে আলোচনা করছি বায়োলজিক্যাল কম্পোনেন্টস বিষয়ে। এই বায়োলজিক্যাল কম্পোনেন্টস এর মধ্যে যেসব এলিমেন্টস গুলো রয়েছে, যেমন এখানে রয়েছে রেস, এথনিসিটি, রয়েছে কালার, ফার্টিলিটি, রয়েছে মর্টালিটি, এজ স্ট্রাকচার, এস সেক্স রেশিও, এস সেক্স পিরামিড, আর রয়েছে লাইফ এক্সপেক্টেন্সি। এই যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো, সেই গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো বায়োলজিক্যাল কম্পোনেন্টের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আমরা নেক্সট আলোচনা করছি কালচারাল কম্পোনেন্টস। এই কালচারাল কম্পোনেন্টস এর মধ্যে কোনগুলো পড়ছে? এডুকেশন, লিটারেসি, ম্যাট্রিমোনিয়াল স্ট্যাটাস, ল্যাঙ্গুয়েজ এন্ড রিলিজিয়ন। অন্যদিকে অকুপেশনাল স্ট্রাক বা কম্পোনেন্টস এর মধ্যে যে এলিমেন্টস গুলো রয়েছে, ওয়ার্ক এফিসিয়েন্সি, অকুপেশনাল স্ট্রাকচার, আনএমপ্লয়মেন্ট এন্ড ইকোনমিক্যাল ইন্ডেক্স। এই যে তিনটা প্রধান কম্পোনেন্টস আলোচনা করা হলো, সেই কম্পোনেন্টস এর মধ্যে আবার যে ছোট ছোট এলিমেন্টস গুলো রয়েছে সেই এলিমেন্টস গুলো আলোচনা করা হলো। এর মধ্যে যেসব কম্পোনেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ বা যে এলিমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই এলিমেন্টস গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। ফার্স্ট প্রথমে আমরা আসবো ফার্টিলিটি। তাহলে ফার্টিলিটি কি? তাহলে ইট ইজ দ্য অ্যাকচুয়াল বার্থ পারফরম্যান্স অফ এ গ্রুপ of women or to the relative frequency of which the birth occurs in total population or in the population exposed to it. This is the result of fecundity. অর্থাৎ ফার্টিলিটি যদি আমি বাংলা করি তাহলে এর বাংলা শব্দটি হচ্ছে প্রজনন ক্ষমতা। কোনো একজন নারী বা মহিলা তিনি যত সংখ্যক জীবিত শিশুর জন্মগ্রহণ করাতে সক্ষম হন সেই সংখ্যাটিকে বলা হয় থাকে ফার্টিলিটি। তার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যেমন কোয়ান্টিফাই দ্য বার্থ পারফরম্যান্স অফ এ পপুলেশন ওভার এ পিরিয়ড। একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট বছরে কতগুলো জীবিত শিশুর জন্মগ্রহণ করবে সেই সংখ্যাটাকে প্রকাশ করবে ফার্টিলিটি। ইউজ টু কম্পেয়ার দ্য ফার্টিলিটি লেভেলস of a number of population during a particular time interval. একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে বা একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে ফার্টিলিটির যে used to compare the fertility level of a number of population during a particular time interval, একটা নির্দিষ্ট সময়ে বা
একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে ফার্টিলিটি কোনো একটা দেশের বা কোনো একটা রাজ্যের যে ফার্টিলিটি সেটাকে কিন্তু প্রকাশ করা হয় কতগুলো মেজারমেন্টের মাধ্যমে। স্টাডি অফ ডিফারেন্সিয়াল ফার্টিলিটি বাই ভেরিয়াস সোশিওইকোনমিক রেশিয়াল অ্যান্ড এথনিক গ্রুপস। আর এই ফার্টিলিটি রেটটা কি করবে, বিভিন্ন জায়গা বা বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম কিন্তু হবে। কারণ সব দেশে বা সব রাজ্যে বা সব জায়গার সোশিও ইকোনমিক কন্ডিশন বা সর্বত্র একই রকম রেসিয়াল বা এথনিক গ্রুপ নেই। তার ফলে এটা রিজিয়ন ওয়াইজ বা স্টেট ওয়াইজ বা রেসিয়াল এবং এথনিসিটি গ্রুপ অনুযায়ী তার ফার্টিলিটি কিরকম হবে বা ফার্টিলিটি রেটটা কিরকম এটা কিন্তু আলাদা আলাদা হবে বা এটাকে ডিফার করবে। এখন ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন প্রজনন ক্ষমতাকে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার একটা স্বাভাবিক কি বলা হয়, সামর্থ্য রূপে গণ্য করা হয়। অন্যদিকে কি বলা হয়, প্রজনন ক্ষমতায় মৃত শিশুর কে অন্তর্ভুক্ত করা হয় না। অন্যদিকে কি করা হয়, প্রজনন ক্ষমতার সর্বজন গ্রাহ্য সময়সীমা হচ্ছে 15 থেকে 49, অর্থাৎ 15 থেকে যে 49 বয়স সময়সীমা রয়েছে, এই সময়সীমাটাকে বলা হয় প্রোডাক্টিভ এজ অফ এ উমেন। অর্থাৎ 15 থেকে 49 বয়সী মহিলারা সন্তান প্রসবে সক্ষম। এবার আমরা আলোচনা করব যে ফার্টিলিটির কতগুলো মেজারমেন্ট রয়েছে, কিভাবে এটাকে পরিমাপ করা হয়, সেই পরিমাপ পদ্ধতিগুলো। এখানে অনেকগুলো পরিমাপ পদ্ধতির কথা বলা হয়েছে। বলা হয়েছে ক্রুড বার্থ রেট, জেনারেল ফার্টিলিটি রেট, জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট বা জিএমএফআর, বলা হয়েছে এস স্পেসিফিক ফার্টিলিটি রেট, এএসএফআর, টোটাল ফার্টিলিটি রেট। এগুলোর মধ্যে যেসব মেজারমেন্ট গুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ মেজারমেন্ট গুলোকেই এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে আমি আলোচনা করছি ক্রুড বার্থ রেট বা সিবিআর, রেশিও of the total number of live birth to the average population ever lived during a given year and geographical area। একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক এলাকার মধ্যে যত সংখ্যক জীবিত মানুষ রয়েছেন বা পপুলেশন রয়েছে, তো সেই সংখ্যা, অন্যদিকে যতগুলো জীবিত সংখ্যা শিশু জন্মগ্রহণ করছে, সেই জীবিত সংখ্যার শিশু তাকে যদি আমি সেই সময়ে বা সেই এলাকার যে জীবিত জনগণ আছে তাকে যদি আমি ভাগ করি এবং সেই ভাগফলকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে যে মানটা বের হবে সেই মানটাই হবে ক্রুড বার্থ রেট বা সিবিআর। ক্রুড বার্থ রেট ইকুয়াল টু বি বাই পি ইন্টু 1000, where the total number of live birth in a given year and area, p mid year population of the year। অর্থাৎ বি বলতে বোঝানো হয়েছে কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করছে সেই সংখ্যাকে, অন্যদিকে পি বলতে বোঝানো হয়েছে কোনো এক বছরের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বছরে যতজন জীবিত জনসংখ্যা রয়েছে বা জনসংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে বোঝানো হয়েছে। নেক্সট, জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর, ডিফাইন অ্যাজ a number of birth per year per 1000 mid-year women of the child bearing ages। অর্থাৎ এখানে বি বাই ডব্লিউ এম 49, এই 15 to 49, ডব্লিউ 15 to 49, এটাকে 15 to 49 তাকে ধরা হয়েছে রিপ্রোডাক্টিভ বা প্রজননক্ষম সক্ষম যেসব নারী রয়েছেন, এই 15 থেকে 49 বছর বয়সী নারী, সেই সব নারী যতজন জীবিত সংখ্যক
সন্তান প্রসব করবেন সেই সংখ্যাটাই হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর। where W total number of women child bearing ages 15 to 49 at the midpoint of the year in a given area। অর্থাৎ 15 থেকে 49 বছর বয়সী যেসব নারী রয়েছেন সেই সব নারীরা যত সংখ্যক জীবিত সন্তানের জন্মগ্রহণ করাবে সেই সংখ্যাকে আমি যদি 1000 দিয়ে গুণ করি তার ফলে যে মানটি বেরোবে সেই মানটি হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর। নেক্সট, জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট বা জিএমএফআর। It is number of birth per year, 1000 mid-year married women within reproductive ages। এখানে GMFR equal to B by WM 15 to 49 into 1000। এখানে 15 থেকে 49 বছর বয়সী যতজন বিবাহিত নারী রয়েছেন সেই বিবাহিত নারীরা যতটি সন্তানের জন্মগ্রহণ করেছেন সেই সংখ্যাকে যদি আমরা বিবাহিত নারী দিয়ে ভাগ করি যার বয়স 15 থেকে 49 বছরের মধ্যে রয়েছে, সেই ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাকে 1000 দিয়ে গুণ করে আমরা যে মান পাবো সেই মানটাই হচ্ছে জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট বা জিএমএফআর। where WM 15 to 49 equal to total number of married women, অর্থাৎ 15 থেকে 49 বছর বয়সী বিবাহিত মহিলা of child bearing ages 15 to 49 at the midpoint of the year। তো যারা সন্তান প্রসবে সক্ষম সেই সক্ষম সম্পূর্ণ 15 থেকে 49 বছর বয়সী বিবাহিত নারীরা একটি নির্দিষ্ট বছরে যতটি সন্তানের জন্মগ্রহণ করাবেন সেই সংখ্যাটাকে বলা হয় থাকে জিএমএফআর বা জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট। নেক্সট আলোচনা করছি এএসএফআর, এস স্পেসিফিক ফার্টিলিটি রেট। এখানে বলা হয়েছে NBX by NWX into 1000, where NBX equal to number of birth to the women of ages X to X9 years। অন্যদিকে NWX number of women ages X to X plus N years। এখানে একটা নির্দিষ্ট বয়স অনুসারে আমরা যদি বয়সক্রম ভাগ করি, ভারতবর্ষে 7 রকম বয়সক্রম দেখানো হয়েছে এই এস স্পেসিফিক ফার্টিলিটি রেটের ক্ষেত্রে। তো সেখানে 15 থেকে 19, 20 থেকে 24, এরকম ভাবে 25 থেকে নেক্সট 29, এরকম ভাবে 7টি বয়সক্রম দেখানো হয়েছে। এখন এই 7টি বয়সক্রমের মধ্যে ধরো 15 থেকে 19 যে যতজন নারী রয়েছে তো সেই সংখ্যায় সেই 15 থেকে 19 বয়সক্রমের মধ্যে নারীরা তাদের এই 5 বছরে যতগুলো জীবিত শিশুর জন্ম দেবে সেই সংখ্যাটাকে বলা হয় থাকে এস স্পেসিফিক ফার্টিলিটি রেট। এখানে 15 থেকে 19 পর্যন্ত কোন একটা বছরের এস স্পেসিফিক রেট পাওয়া যাবে, অন্যদিকে 20 থেকে 24 যে বয়সক্রম আছে সেখানেও একটা পাওয়া যাবে। আবার এরকম ভাবে যে 7টি বয়সক্রম দেখানো হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, তো সেখানে বিভিন্ন রকম আমরা এস স্পেসিফিক ফার্টিলিটি রেটটা পাবো। নেক্সট আলোচনা করছি মর্টালিটি। হোয়াট ইজ মর্টালিটি? The permanent disappearance of all evidence of life at any time after birth। এই সংজ্ঞাটা দিয়েছে, অর্থাৎ জন্মগ্রহণের পর যখন সম্পূর্ণভাবে তার অস্তিত্ব বিনাশ হয়ে যাবে তো সেটাকেই বলা হয়ে থাকে মর্টালিটি। মর্টালিটি এ ডেমোগ্রাফিক ইভেন্ট, এটা একটা ডেমোগ্রাফিক ইভেন্ট। অ্যাভারেজ রিস্ক অফ ডাইং অফ এ পারসন ইন দ্য গ্রুপ ডিউরিং দ্য টাইম স্প্যান, নির্দিষ্ট সময়ে যখন কোন একজন মানুষ মারা যাবে তখন সেই ঘটনাটাকে বলা হয় থাকে মর্টালিটি। This is one of 3 determinants of population change, that is fertility, mortality and migration। কোন একটা জায়গার
বা কোনো একটা দেশের পপুলেশন চেঞ্জের ক্ষেত্রে এই মর্টালিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ যদি মর্টালিটি রেটটা বেশি বা কম হয় সেই হিসেবে তার জনগণ বেশি বা কমবে, এটা কিন্তু ভেরিফাই হবে। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অফ মর্টালিটি প্যাটার্নস এর দুটো ফ্যাক্টরস এর কথা বলা হয়েছে, বায়োলজিক্যাল ফ্যাক্টর আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবার মর্টালিটি রেটের যে মেজারমেন্ট গুলো রয়েছে সেই মেজারমেন্ট গুলোকে আমরা আলোচনা করব। মেজার্স অফ মর্টালিটি, এখানে ক্রুড ডেথ রেট সিডিআর, ডি বাই পি ইন্টু 1000। ডি বলতে বোঝানো হয়েছে নাম্বার অফ ডেথ ইন পপুলেশন ডিউরিং এ গিভেন ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ কোনো নির্দিষ্ট বছরে যত জন মারা যাবে সেই সংখ্যাকে অ্যাভারেজ নাম্বার অফ পারসন লিভিং ইন দ্য পপুলেশন ডিউরিং দ্য ইয়ার, ওই বছরে যতজন জীবিত মানুষ রয়েছেন বা জনসংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় এবং তারপরে সেই ভাগ ফলকে 1000 দিয়ে গুণ করে ক্রুড ডেথ রেটটাকে নির্ধারণ করা হয়। এস স্পেসিফিক ডেথ রেট, এখানে এনডিএক্স বাই এনপিএক্স ইন্টু 1000। এনডিএক্স বলতে কি বোঝা যাচ্ছে, নাম্বার অফ ডেথ বিটুইন এক্স অ্যান্ড এক্সএন ইন দ্য ইয়ার, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সে ধরে নিলাম 0 থেকে 5, এটা একটা বয়সক্রম, 0 থেকে 5, নেক্সট 6 টু 10, এরকম ভাবে একটা করে যদি বয়সক্রম ধরি তাহলে 0 থেকে 5 বছর বয়সে যতগুলো শিশু মারা গেল কোন একটা নির্দিষ্ট বছরে, সেই বছরেই 0 থেকে 5 বছর বয়সে যতজন শিশু রয়েছে তো সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় এবং সেই ভাগফলকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে এস স্পেসিফিক বা এএসডিআর মানটা আমরা বের করতে পারবো। নেক্সট ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আইএমআর, নাম্বার অফ ইনফ্যান্ট dying under 1 year of age in a year per 1000 live birth in a given geographical area, একটা নির্দিষ্ট বছরে যতজন সন্তান জন্মগ্রহণ করছে সেই সন্তান যদি 1 বছর তার বয়স পূর্ণ না হওয়ার আগেই মারা যায়, অর্থাৎ তার যে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন রয়েছে সেই ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের আগেই যদি সেই শিশু মারা যায়, সেই সংখ্যাকে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ অকারিং ইন দ্যাট ইয়ার, ওই বছরে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করেছিল সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় সেই ভাগফলকে আবার 1000 দিয়ে গুণ করে যে মান পাওয়া যাবে সেই মানটি হচ্ছে আইএমআর বা ইনফ্যান্ট মর্টালিটি রেট। আর কি বলা হয়েছে, চাইল্ড মর্টালিটি রেট বা সিএমআর, এখানে বা সিএম হবে CMR, number of death of children aged 1 to 4 years in given years, অর্থাৎ 1 থেকে 4 বছর বয়সী যতজন শিশু তার সঙ্গে টোটাল পপুলেশন এজেড 1 to 4 years in the given year, ওই বছরে 1 থেকে 4 বছর যতগুলো শিশু রয়েছে সেই সংখ্যাকে যদি 1000 দিয়ে গুণ করে তার যে মান পাওয়া যাবে সেই মানটাকে বলা হচ্ছে চাইল্ড মর্টালিটি বা সিএমআর। নেক্সট সেক্স রেশিও, সেক্স রেশিওটা কি, the ratio between the number of women and men in the population is called sex ratio, অর্থাৎ কতজন নারী এবং পুরুষ রয়েছে সেই নারী এবং পুরুষের যদি আমরা অনুপাত করি সেই অনুপাতটাকে সেক্স রেশিও বলা থাকে, অর্থাৎ নারী প্রতি কতজন পুরুষ রয়েছে বা কতজন পুরুষ প্রতি নারী রয়েছে সেটাকে বলা থাকে সেক্স রেশিও। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে সেক্স রেশিও নির্ধারণ করে। Some countries it is calculated by using this formula, number of male by number of female into 1000, অর্থাৎ তারা মেলটাকে উপরে রেখেছে এবং ফিমেলটাকে নিচে রেখেছে, তো সেক্ষেত্রে নাম্বার অফ মেল বাই নাম্বার অফ ফিমেল into 1000। কিন্তু in India sex ratio is calculated by using the formula, কিন্তু ভারতে ফিমেল কে মেল দিয়ে কিন্তু ভাগ করে তার রেশিওটা বের করা হয়। এখন এই সেক্স রেশিও ডিপেন্ড করবে কোন রাজ্যে
বা কোন রাষ্ট্রে তার ট্যাক্স রেশিও কিরকম, তো সেখানকার তার আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে তার লিটারেসি রেট কিরকম, তো সেখানে নারীর মর্যাদা কিরকম, বা সেখানে হেলথ ফেসিলিটি কিরকম, এইসব বিষয়গুলোর উপর বা অন্যান্য যেসব ডেভেলপমেন্টাল ইন্ডিকেটরস রয়েছে সেই ইন্ডিকেটরস গুলোর উপর ডিপেন্ড করছে এই সেক্স রেশিও। এটা বিভিন্ন দেশ ওয়াইজ এটা যেমন ভেরিফাই করবে, তেমনি রাজ্য ওয়াইজও এই সেক্স রেশিওটা কিন্তু ভেরি করে। এজ স্ট্রাকচার, এখানে এজ স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে বিভিন্ন বয়স অনুসারে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাটাকে বলা হয়েছে এজ স্ট্রাকচার। এখানে আমরা 3 রকম বয়স দেখে থাকি। এক হচ্ছে আমরা দেখে থাকি 0 থেকে একটা 15 পর্যন্ত বা 14 পর্যন্ত, যাকে আমরা ইয়াং বা চাইল্ড পপুলেশন বলে থাকি। অন্যদিকে 15 to 59 যেটাকে বলা হয় থাকে ওয়ার্কিং পপুলেশন। আবার একটি রয়েছে 60 প্লাস পপুলেশন, যেটাকে ওল্ড এজ পপুলেশন বলা হয় থাকে। এখন এই 15 to 49 যে পপুলেশনটা রয়েছে, এই 15 to 49 পপুলেশন যে দেশের বেশি থাকবে সেই দেশ অর্থনৈতিক দিক দিয়ে ততটাই এগিয়ে যাবে। Above 60 years represents an aging population and requires more expenditure on healthcare facilities. যদি 60 ইয়ার্স এর উপরে যেসব জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাগুলো বলা থাকে এজিং পপুলেশন। এখন এই এজিং পপুলেশনে যদি কোনো একটা দেশে বেশি পরিমাণে দেখা যায়, তাহলে কিন্তু সেই দেশকে হেলথ এক্সপেন্ডিচার এবং হেলথ ফেসিলিটিস এর উপর বেশি কিন্তু নজর দিতে হয়। নেক্সট আলোচনা করব এস সেক্স পিরামিড। ইট রিফার্স দ্য নাম্বার অফ ফিমেলস অ্যান্ড মেলস উইথ ডিফারেন্ট এজ গ্রুপ। একটা নির্দিষ্ট বয়সের অনুসারে মেল ফিমেলকে যখন আমরা একটা কাঠামোতে সাজাবো, সেই কাঠামোটা অনেকটা পিরামিডের মতো দেখতে হবে, তাই কে বলা হয় থাকে এজ সেক্স পিরামিড। The left side shows the percentage of male, while the right side shows the percentage of women in each age group. কি হয় এস সেক্স পিরামিডের ক্ষেত্রে? লেফট সাইডে মেল, রাইট সাইড থাকবে ফিমেল, আর কি থাকবে? আর মাঝখানে থাকবে এজ, অর্থাৎ একটা নির্দিষ্ট এজ অনুসারে সে 0 to 6 বা 0 to 5, দেন 5 to 11 এইভাবে করে করে একদিকে মেল একদিকে ফিমেল করে যে স্ট্রাকচারটা গঠন করা হয় সেটাকে বলা থাকে এস সেক্স পিরামিড। এখন এই বিভিন্ন দেশের বিভিন্ন রকম এস সেক্স পিরামিড লক্ষ্য করা যায়। আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখি তার এস সেক্স পিরামিডের আকারটা একরকম। আমরা যদি ডেভেলপিং কান্ট্রিজ গুলো দেখি লাইক ইন্ডিয়া, তার এস সেক্স পিরামিডের আকারটা আরেক ধরনের হবে। এবং আমরা যদি অনুন্নত দেশ যেগুলো আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখি তখন কিন্তু তার এস সেক্স পিরামিডটা কিন্তু আকারটা অন্যরকম হবে। এখন এই আকার অনুসারে এস সেক্স পিরামিডকে আমরা 3 ভাগে যদি বা তার পপুলেশনকে 3 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে তোমার যেমন একটা এক্সপ্যান্ডিং পপুলেশন, এখানে নাইজেরিয়ার উদাহরণ দেখা হয়েছে। তো এখানে এক্সপ্যান্ডিং পপুলেশনের ক্ষেত্রে এখানে যেহেতু বার্থ রেট হাই, তার সঙ্গে সঙ্গে ডেথ রেট হাই, এর ফলে জন্মহার মৃত্যু হার দুটোই হাই হওয়ার ফলে উচ্চ হওয়ার ফলে এখানকার যে লেভেলটা বেসটা রয়েছে সেই বেসটা কিন্তু অনেকটাই চওড়া থাকবে বা ওয়াইড বেস, তার প্রশস্ততা বেশি থাকবে। এবং ক্রমশ যত আমরা উপরের দিকে উঠতে থাকবো বা বয়স অনুসারে যতই আমরা উপরের দিকে উঠতে থাকবো, ততই কিন্তু তার কি হবে, এটা কমে যাবে, প্রশস্ততা কমে যাবে। এটা লক্ষ্য করা যাবে যেসব অনুন্নত যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে, যেখানে জন্মহার এবং মৃত্যু হার উভয় বেশি। নেক্সট স্টেবল পপুলেশন। এখানে কি হয় না, এখানে বার্থ রেট সমান ডেথ রেট, অর্থাৎ জন্মহার এবং মৃত্যু হার যখন কোনো দেশে সমান হয়ে যায় তখন কিন্তু পপুলেশন একটা কি হয়, কনস্ট্যান্ট অবস্থায় দাঁড়ায়। তখন আর জন্মহার এবং বৃদ্ধি হার যদি সমান হয়ে যায়, তখন না জনসংখ্যা বাড়ছে না জনসংখ্যা কমছে, তখন সেই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে বলা হয় থাকে স্টেবল পপুলেশন, এটাকে কনস্ট্যান্ট পপুলেশন বলা হয় থাকে। যেমন অস্ট্রেলিয়াতে এটা কিন্তু দেখা যায়।
অন্যদিকে ডিক্লাইনিং পপুলেশন, এক্ষেত্রে কি দেখা যায় যে ডিক্লাইনিং, এখানে জাপানের উদাহরণ দেখানো হয়েছে। ডিক্লাইনিং পপুলেশনের ক্ষেত্রে বার্থ রেটটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং ডেথ রেটটাও কিন্তু কমে যায়, অর্থাৎ মৃত্যু হার কমে যায়। অন্যদিকে বার্থ রেট সমান থাকার জন্য বা বার্থ রেট ফিক্সড হয়ে যাওয়ার ফলে, সেরকম ভাবে বার্থ রেট না বাড়ার ফলে অন্যদিকে ডেথ রেট ডিক্লাইনিং করার ফলে কিন্তু এখানে পপুলেশনটা বলা হচ্ছে ডিক্লাইনিং পপুলেশন। এক্ষেত্রে পপুলেশন এজিং এর দিকে কিন্তু এই দেশগুলো ক্রমশ হারে এগিয়ে যায়, অর্থাৎ এখানে ওল্ড এজ পপুলেশন বা বৃদ্ধ লোকের পরিমাণটা বেশি থাকে। যখন এজিং পপুলেশনের দিকে কোনো একটা দেশ যায়, তখন সেই দেশকে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বেশি করে বাজেট করতে হয়, কারণ ওইসব দেশগুলোতে 60+ বা তারও অধিক জনসংখ্যার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। নেক্সট আলোচনা করছি রুরাল আরবান কম্পোজিশন, অর্থাৎ গ্রামীণ এবং শহরের যে জনসংখ্যার যে কম্পোজিশন, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হবে। যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোকে দেখি বা আমরা যদি ইস্টার্ন কান্ট্রিজ গুলো দেখি, তাহলে কিন্তু এই রুরাল আরবান কম্পোজিশনটা কিন্তু ভেরি করবে। যেমন যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে গ্রামীণ জনসংখ্যা তাতে কি পুরুষের সংখ্যা বেশি। অন্যদিকে শহরে যদি দেখি, তাহলে শহরে কিন্তু নারীর সংখ্যাটা বেশি থাকে। এবার আমরা যদি ভারতের মতো যেসব দেশ রয়েছে সেই দেশগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা কি দেখব না, এখানে গ্রামীণ বা গ্রামীণ এলাকায় নারীর সংখ্যা বেশি, অন্যদিকে শহরে বা আরবান এরিয়াতে পুরুষের সংখ্যা বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ কি, কাজের সন্ধানের জন্য পুরুষরা শহরের দিকে বা শহরমুখী হয়, সেই জন্য। নেক্সট, লিটারেসি। Literate population of a country in an indicator of its socio-economic development. শুধু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট না, তাছাড়া অন্যান্য যেসব ডেভেলপমেন্ট গুলো রয়েছে সেই ডেভেলপমেন্ট গুলো কিন্তু লিটারেসি প্রভাবিত করে। এখন এই লিটারেসি বা লিটারেট পিপল আমরা কাদেরকে বলবো? বলা হয়েছে 7+S, অর্থাৎ 7 বছর বয়স যে কোনো ব্যক্তি যে পড়তে বা লিখতে পারবে, তাকে আমরা লিটারেট বা শিক্ষিত বলে ধরে নেব। তার লিটারেসি দুটো ভাগ আমরা পাবো, একটা হচ্ছে লিটারেট পিপল, একটা ইলিটারেট পিপল। এখন এই লিটারেট এবং ইলিটারেট পিপল এর উপর ডিপেন্ড করবে সেই দেশের অর্থনীতিটা কিরকম হবে, বা সেই দেশের অন্য যেসব ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেই ইন্ডিকেটর গুলো কিন্তু লিটারেসি প্রভাবিত করে। নেক্সট আলোচনা করছি অকুপেশনাল স্ট্রাকচার। অকুপেশনাল স্ট্রাকচারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টারশিয়ারি অ্যাক্টিভিটিস এন্ড কোয়াটারি অ্যাক্টিভিটিস। মূলত প্রাইমারি অ্যাক্টিভিটিস এটা গ্রামীণ এলাকায় দেখা যায়, আর এখানে বাকি যে সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আরবান এরিয়ায় ফলো করা হয়। এই ছিল আজকে। থ্যাংক ইউ অল। এরপরে যদি যেসব ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওখানে অন্যান্য যেসব ভিডিওগুলি আমি টাইম টু টাইম সেগুলোকে দিব, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আবারও সবাইকে ধন্যবাদ।